আসসালামু আলাইকুম বন্ধুরা। এইমাত্র রুমে আসলাম। অনেক ঘোরাঘুরি করছি সারাদিন। এখনো ঘাম দেখেন, এখনো ঘামতেছি, প্রচুর ঘামতেছি। এসি যদিও চালু করছি, বাট রুমটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে। অনেক ঘামতেছি। রুমে আসলাম আপনাদেরকে একটা হিসাব দেওয়ার জন্য। যারা ইন্দোনেশিয়াতে আসবেন, ঘুরবেন, তাদেরকে একটা হিসাব দেওয়ার জন্য যে এখানে আসলে কি পরিমাণ খরচ হবে, কত খরচ হবে, কত টাকা প্রতিদিন খরচ হবে, তার একটা বিবরণ দেওয়ার জন্য আপনাদেরকে আজকে এখন এই ভিডিওটা মূলত আমি শুরু করব। প্রথমত, আপনারা যারা ইন্দোনেশিয়ার ভিসা করে ফেলছেন, যে হ্যাঁ, আমরা ইন্দোনেশিয়ার ভিসা করে ফেলছি, এখন হয়তো ফ্লাই করার বাকি রইছে শুধু। তাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, না, ইমিগ্রেশন আমাকে বাংলাদেশ থেকে কোনো ঝামেলা করে নাই। কোনো ঝামেলাই করে নাই। আহ তবে বোর্ডিং নেওয়ার আগে আমার কাছ থেকে ওনারা হোটেল, যেখানে আমি বোর্ডিংটার জন্য করলাম, দিলাম পাসপোর্টটা, তখন আমার হোটেল বুকিং চাইছে। বলছে, আপনার সাথে কি ডলার আছে? যে আমি বলছি, জি আছে। কত ডলার আছে? যে আমি বলছি, হ্যাঁ আছে, আপনার $500 আছে। তারপরে বলছে, আপনি কতদিন থাকবেন? বললাম, ৬-৭ দিন থাকবো। আর বললাম, তখন বলল যে, হ্যাঁ, শো মি ইউর ডলার। আপনার ডলারটা দেখান। যখনই আমি আমার মানি ব্যাগে হাত দিলাম, আর বললাম যে, আমার কাছে ডলার আছে, ক্রেডিট কার্ড আছে। তখন হচ্ছে, ঠিক আছে, ওইটা দেখাতে হবে না। আপনি আপনার হোটেল বুকিংটা দেখান। তো আমার ৩ জায়গাতে হোটেল বুকিং, ৪ টা হোটেল বুকিং ছিল। আ একটা হচ্ছে জাকার্তাতে, ২ নাম্বারটা হচ্ছে বালিতে, আ ৩ নাম্বারটা হচ্ছে জাকার্তাতে। আচ্ছা, আমার ৩ টা হোটেল বুকিং ছিল। জাকার্তাতে ১ম আমি ৩ রাত থাকবো, তারপর বালিতে ৪ রাত। আ বালি থেকে আবার ব্যাক করব। ব্যাক করে জাকার্তাতে আরো ১ রাত থেকে তারপরের দিন সকালে আমার ফ্লাইট। সো আমি এইভাবে পরিকল্পনা করেই আমার হোটেল বুকিংটা নিয়েছিলাম। তো আপনারা যারা আসবেন, এই ক্ষেত্রে একটু সিরিয়াস হবেন। হোটেল বুকিংটা, আমার একটা হোটেল ছিল জাস্ট পেইড। একটা হোটেল ছিল পেইড। আর আ কল দিতেছে। আমি আসলে ইটা অফলাইন করে দেই। তাহলে আর হয়তো ডিস্টার্ব হবে না। অফলাইন, হ্যাঁ, ওকে, সরি। তো এই হোটেল বুকিংটাতে একটু নজর দিবেন। আমার যখন বাংলাদেশ থেকে যে ১ম যে জাকার্তাতে যে হোটেলটা, ওইটা আমার পেইড করা ছিল। আর বাকিগুলা আমি একটাও পেইড করিনি। জাস্ট booking.com থেকে আমি বুকিং দিয়ে রাখছিলাম। তো আর তেমন কিছু বলে নাই। একটু কথা বলবেন, ফ্রেন্ডলি কথা বলবেন। ওদের সাথে একটু ফ্রেন্ডলি কথা বলবেন। তখন হয়তো উনারা তেমন আপনাকে আর সন্দেহ করবে না। আচ্ছা, তো ফ্লাই করার পর আমার ফ্লাইটে ছিল আপনার সিঙ্গাপুরের ট্রানজিট। অনেক কষ্ট হয়ে গেছে। ট্রানজিট ছিল প্রায় ৬ ঘন্টা। তো এই ৬ ঘন্টার ট্রানজিটের সময় যদি আপনার লাউঞ্জ ব্যবহার করার সুবিধা থাকে, অবশ্যই লাউঞ্জ ব্যবহার করবেন। লাউঞ্জে বসে সময় কাটাবেন। আর ফ্লাই হওয়ার ১ ঘন্টা আগে, যেমন আমার ফ্লাইট ছিল ১২:৩০ টায়, উনারা ১১:৩০ টায় করছে, চেকিং চালু করছে। যদিও আমার বোর্ডিং পাস বাংলাদেশ থেকে দিয়ে দিছিল। সো নতুন করে আমাকে আর বোর্ডিং পাস নিতে হয়নি। আর আমি ইমিগ্রেশনও ক্রস করিনি। তো সিঙ্গাপুরে কিন্তু আরেকটা জিনিস, যে সিঙ্গাপুর এয়ারলাইন্স আসলে আপনাদের আরেকটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে, সিঙ্গাপুরের যে মেইন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে জুয়েল। যে টার্মিনাল 2, যেটা সিঙ্গাপুরের যে এই যে ঝর্ণার যে বিশাল যে ঝর্ণার যে এটাকে বলে জুয়েল, হ্যাঁ? ওইটাতেই আপনি ইচ্ছা করলে অনায়াসে একটা দিন কাটিয়ে দিতে পারবেন। ওইটা সিঙ্গাপুরের ট্রানজিটটা, এটা কোনো ম্যাটার না। তো সিঙ্গাপুর থেকে ফ্লাই করে যখন আমি আসলাম, ইন্দোনেশিয়াতে জাকার্তায় আসলাম। এসে এখানে একটা অনলাইন ফর্ম ফিল আপ করা লাগে। আপনার ফোনে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করার পরে, ওইখানে আপনি এয়ারপোর্টে নামার পরে দেখতে পাবেন যে বিভিন্ন ব্যানারের মাধ্যমে ওইটা বলা আছে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো ফ্রি ওয়াইফাই নিয়ে এয়ারপোর্ট থেকে ফর্মটা ফিল আপ করে একটা কিউআর কোড দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যখন আমি ইমিগ্রেশনে আসলাম, আমাকে কোনো প্রশ্নই করেনি। জাস্ট আমি বললাম, আমাকে এত নম্বর পেজে সিল দাও। এখন ও সিল দাও, কিন্তু ওনারা আমাকে সিল দিল না। আমাকে কি যেন দিল। আচ্ছা, দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট 1 মিনিট। আচ্ছা, আমাকে কোনো সিল দেয় নাই কেন? আমার পাসপোর্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সরি, লেট হয়ে যাচ্ছে। সরি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আসলে তারপরেও এখন যদি কারো কোনো আইডিয়া থাকে, ধারণা থাকে এই বিষয়ে, আমাকে একটু জানাবেন প্লিজ। এটা কি সঠিক হয়েছে কিনা? এই যে দেখেন, আমাকে এরকম একটা
দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাবে। হ্যাঁ, আমাকে এমন একটা স্টিকার লাগিয়ে দিছে। এখন এখানে কোনো সিল দেয় নাই। তো আমি যাওয়ার সময় অবশ্যই এখান থেকে ব্যাক করার সময় অবশ্যই বিষয়টা জিজ্ঞাসা করব। আর আমার ভিসাটা এভাবে ক্যানসেল করে দিছে। ক্যানসেল বলতে গেলে কি লিখে দিছে ইউজড, ইউজড, ইউজড লিখে দিছে। ভিসাটাতে ইউজড লিখে দিছে। ওইটার কারণ ওইটা তখন ওনারা আমাকে বলছে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইটস অনলি ফর্মালিটিজ, ওকে? তো আমি সিলের ব্যাপারে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এখন স্টে পারমিট, হ্যাঁ, এখানে অবশ্য লেখা আছে স্টে পারমিট এন্ড ডেট অফ এন্ট্রি ভ্যালিডেশন ভ্যালিড আনটিল। ও আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, কথাটা বলে রাখা ভালো। আমি বাংলাদেশে থাকা অবস্থায় অনেকে জিজ্ঞাসা করছিলাম যে আমি যেই দিন এন্ট্রি নিব তার পরের দিন থেকে কি আমার ভিসাটা ২ মাসের? ওইটার আনসার আমাকে কেউ ভালো করে দিতে পারেনি। তো এখন আমি ঢোকার পরে লক্ষ্য করলাম, জি, আমি এন্ট্রি নিছি ২৭ তারিখে। ২৭ তারিখ থেকে পরবর্তী ৬০ দিন আমি ইন্দোনেশিয়াতে স্টে করতে পারবো। মানে আজকে যে ঢুকলাম ২৭ তারিখ, আজকে যে ঢুকলাম, আজকে থেকে আমার ভিসাটা অ্যাক্টিভ হইছে। আর ভিসাতে একটা জিনিস লেখা ছিল, ম্যা ইয়া এটা কি লিখছে? মাস্ট বি ইউজড বিফোর। আচ্ছা, মাস্ট বি ইউজড বিফোর ২৭ একটা ডেট ছিল যে এই তারিখের পূর্বে অবশ্যই আমাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে, এই তারিখের পর থেকে এন্ট্রি করার পরে পরবর্তী ৬০ দিন আমি ইন্দোনেশিয়াতে স্টে করতে পারবো। এটা চমৎকার একটা জিনিস। এটা আমি অনেক এজেন্সিকে জিজ্ঞাসা করছি। উনারা আমাকে ভুলভাল উত্তর দিছে। কি বলছে? যে না, আপনি এই তারিখের আগেই এই তারিখে এই তারিখ পর্যন্তই ৬০ দিন। তো আমার মাথায় জিনিসটা ঢুকে নাই। তো যাই হোক, এখন আমি পারমিটটা পেয়েছি। ওইটাতে স্পষ্ট করে লেখা আছে আমি কতদিন স্টে করতে পারবো। ওইটা নিয়ে আর কোনো সন্দেহ রইল না। আচ্ছা, এখন পরবর্তীতে আসি খরচ। খরচটা কিভাবে? তো ইমিগ্রেশন স্মুথলি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমি আ উম উম ইমিগ্রেশন ক্রস করে একটা সিম কার্ড নিলাম। সিম কার্ডটার প্রাইস পড়ছিল, সরি, ১ম এ আমি কিছু ডলার ভাঙাইছি। ডলার ভাঙিয়ে তো আমি অনেক নিজেকে অনেক বড়লোক মনে করতেছি। কেন? আমি $43, আমার কাছে খুচরা ছিল $43, ওইটা ভাঙিয়ে আমি পেয়েছি $6,25,000, মানে ৳৬,২৫,০০০। $43 এগেইনস্ট আমাকে দেওয়া হয়েছে ৳৬,২৫,০০০। ইটস টু মাচ। আমি তো আহ যদিও একটু আইডিয়া ছিল যে এখানে এক্সপেনসিভ অনেক সবকিছু জিনিস। ওকে, তো মোটামুটি ওইটা নিয়ে আমার একটা ভিডিও অবশ্য আছে, দেখতে পারবেন। তো ৳৬,২৫,০০০ নিয়ে আমি মহা খুশি। তখন আমি হিসাব করলাম আমার কাছে তো প্রচুর টাকা। আমি তো অনেক টাকার মালিক হয়ে গেলাম। ১ম, ১ম দিনই। তো পরবর্তীতে কয়েক মুহূর্ত পরেই আমি যখন গেলাম একটা সিম কার্ড নিতে, তো আমি একটা সিম কার্ড নিলাম। আমি এখানে একটা ভুল করে ফেলছি। আরো বড় কিছু সিম কার্ড নিতে পারতাম। যাই হোক, সিম কার্ডটা আমি নিচ্ছি আপনার ৳২,২০,০০০ তে। ৳২,২০,০০০ তে আমাকে যে সিম কার্ডটা দিছে ওইটাতে আপনার ১৫ দিন মেয়াদি ১৫ জিবি ইন্টারনেট ছিল। তো আমি যদি আর এর সাথে ২,৭০,০০০, সরি, ৮০,০০০, আর যদি ৳৬০,০০০ এক্সট্রা এড করতাম তাহলে আমি ইন্টারনেট পেতাম জিবি, ৪০ জিবি। ৪০ জিবি ইন্টারনেট পেয়ে যেতাম। তো ওইটা আমি ৫০,০০০-৬০,০০০ টাকার জন্য আমি নেই নাই। যে ওটা আমি পরবর্তীতে দেখতে পারছি। যখন আমার সিম কার্ডটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তখন এটা আমার চোখে আসলো আরকি। আচ্ছা। তো আমার এখানে তো ২,২৫,০০০ চলে গেল। এখন বাকি রইল আমার ট্রান্সপোর্ট। এয়ারপোর্ট থেকে আমার হোটেল। ওইটার দূরত্ব ছিল ২৫ কিলোমিটার। আমি যেই হোটেলটাতে আছি ওইটার নাম হচ্ছে প্লাজা 68 রেসিডেন্সি। ওকে, এবার হোটেলের পালা। খুবই বাজে, খুবই বাজে। আমি trip.com থেকে এই হোটেলটা বুক করছিলাম। খুবই বাজে। আপনারা কখনোই এই হোটেলে আসবেন না। অলরেডি একদিনে আমি আমার রুম চেঞ্জ করছি। সবগুলা হোটেল রুমেই লেখা আছে ভিআইপি। বাট সার্ভিস 0, টোটালি রাবিশ একটা সার্ভিস। আচ্ছা, কেন রাবিশ? ১ম এ গেছি গোসল করতে, শাওয়ারের যে ট্যাপ ওইটা ভেঙে পড়ে গেছে। ওকে, ফাইন। গেছি বাথরুমে, ওইটা দিয়ে পানি অনবরত ঝরতি আছে, ঝরতি আছে। ওকে। তারপরে বেসিন দিয়ে পানি যায় না। সে গোসল করলাম, গোসল করার পরে পানি আমার হাঁটু পরিমাণ হয়ে গেছে ওয়াশরুমে। মানে বিতিকিচ্ছার কোনো নাই, কোনো শেষ নাই। এত ধরনের বিতিকিচ্ছা। আমি এখনো তারপরে আজকে আমার রুম চেঞ্জ করলাম, একই অবস্থা। ওইটা বেসিনে পানি যায় না। কি করব? তো যাই হোক, তো অ আমি একদিক থেকে আরেকদিকে চলে গেছি। এখন পরবর্তীতে আপনার যে হোটেলে আসার জন্য এই ২১ কিলোমিটার বা ২২ কিলোমিটার রাস্তা, আমি গ্র্যাব ডাউনলোড করার পরে গ্র্যাব থেকে সার্চ দিলাম। আমাকে দেখাচ্ছে ৫,০০,০০০।
5,00,000 সামথিং। এখন চিন্তা করেন আমি ভাঙাইছি মাত্র 6,25,000, 2,20,000 তো অলরেডি দিয়েই দিছি। 2,20,000 অলরেডি সিমের জন্য দিয়ে দিছি। এখন আবার গ্র্যাবের জন্য চাচ্ছে আমার কাছ থেকে 5,00,000। তো তাড়াতাড়ি আবার এয়ারপোর্টের ভিতরে গেলাম। আমি তখন বের হয়ে গেছিলাম। তাড়াতাড়ি আবার ভিতরে গেলাম, গিয়ে আরো $100 ভাঙালাম। ভাঙিয়ে তো চিন্তা করলাম আমি ৳5,00,000 দিয়ে কেন আমি হোটেলে যাবো? আমি একটু দেখি না এখানে কি ইয়ে আছে কিনা, কি জানি বলে মেট্রো অথবা পাবলিক বাস সার্ভিস। তখন আমি পাবলিক বাস পেলাম। আমি দেখালাম আমার হোটেলের অ্যাড্রেসটা। উনারা খুব হেল্পফুল, ইন্দোনেশিয়ার মানুষ খুবই হেল্পফুল। আপনি যেকোনো প্রশ্ন যদি করতে পারেন, উনারা উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আচ্ছা, তো আমি আ আ পাবলিক যে বাসটা ওইটা নিলাম। ওইটা দিয়ে আমি আসলাম বাস যে সিটির ভিতরে। তো ওইখানে আমার খরচ পড়ছে ৳৮০,০০০। তো কোথায় ৳৬,০০,০০০ আর কোথায় ৳৮০,০০০। আচ্ছা, ৳৮০,০০০ দিয়ে আমি একদম সিটির ভিতরে, জায়গাটার নাম মনে পড়তেছে না। ওইখানে এসে পড়লাম ৳৮০,০০০ দিয়ে। আচ্ছা, তারপর ওইখান থেকে একটা আমাদের দেশে সিএনজির মতোই একটা আছে। ওইটা নিলাম আবার ৳৩০,০০০ দিয়ে আমার হোটেল পর্যন্ত। যদিও মুরব্বি মানুষ, উনি ইংলিশ বুঝতো না, লোকেশন বুঝতো না। তো আনফরচুনেট আমার ফোনের ডাটাও কাজ করতেছে না। যার কারণে আমি আর উনাকে বুঝাইতে পারি নাই। তো তো ৳৩০,০০০ দিয়ে আমি আমার হোটেলে আসলাম। হোটেলে আসার পরে এবার হচ্ছে খাবার পালা। রাতে খাবার খেলাম ৳৫০,০০০। সকালে আ স্টেশন গেলাম ৳৫০,০০০। মানে এইখানে ৫০,০০০, ৩০,০০০, ৪০,০০০ আর ২-৩,০০০ যদি রুপি যদি বাকি থাকে, ওইগুলো তো দেয়ই না। ওইগুলা দেয়ই না কেউ। ওইগুলা রেখে দেয়। এই যেমন আমি আপনার বাইকে করে এক জায়গায় গেলাম। আ আমি স্টেশন গেলাম, রেল স্টেশন, বালি যাওয়ার জন্য টিকেট দেখার জন্য। তো ওইখানে আমার ভাড়া আসছে আপনার ৳১৭,০০০। ওইটার একটা ভিডিও অবশ্য আছে। অনেক লম্বা, অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই। তো ৳১৭,০০০ দিয়ে দেওয়ার পরে, উনাকে ৳২০,০০০ দেওয়ার পর ৳৩,০০০ আর দেয় না। আরে কি জ্বালা! বলতেছে নাই। মানে ওদের ভাষায় ওরা যা বলতেছে। ও ইংলিশও বোঝে না, তো কিছুই বোঝে না। ওর সাথে কে যাবে কথা বলতে? তো নাই তো নাই। তো নিয়ে গেছে। আবার ওইখান থেকে আসলাম, আসার সময় প্রাইসটা বেড়ে গেল কেন বুঝতে পারলাম না। ওইখানে দেখাচ্ছে আমাকে 26,০০০। ৳26,০০০ দেখাচ্ছে। তো ওকে আমি ৩০,০০০ দিলাম। ও ৳৪,০০০ দেয় না। আরে কি জ্বালা! তো এখন তো আর ওনাদের সাথে তো আর একজন ফরেনার হিসেবে তো আর তর্ক করা যায় না। তো এই হচ্ছে ইন্দোনেশিয়ার অবস্থা। আর মোটামুটি মানুষগুলা খুবই ফ্রেন্ডলি মানুষগুলা। আপনি স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবেন। কোনো সমস্যা নেই। যে ওইটা নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো ধরনের ভয় নেই। আমি রাত ১টা নয় ২টা নয়, ১টা ২টা ৩টা পর্যন্ত রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি, ফোন নিয়ে, হাতে ব্যাগ নিয়ে। কেউ জিজ্ঞাসা করার কিছু নেই। খুবই ওপেন মাইন্ডেড এবং খুবই ফ্রেন্ডলি। ওরা আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ওঁত পেতে বসে আছে। জাস্ট একটু কথা বলেন, একটু সাহস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভিডিও আর লম্বা করব না। এই হচ্ছে খরচের তালিকা। তো অলরেডি আমি ফকির হয়ে গেছি। যদি যদি ওদের লক্ষ টাকা খরচ বলে না, যে লক্ষ টাকা ধ্বংস করে ফেলছে। তো ইন্দোনেশিয়া আসলে ব্যাপারটা ঐরকমই, যে আমি লক্ষ টাকা অলরেডি খরচ করে ফেলছি। মনে করেন অলরেডি আমি ৯,০০,০০০ আর ৬,০০,০০০, ৯ ছয় ১৫,০০,০০০ রুপি নিছিলাম, তাই না? ১৫,০০,০০০ রুপি নিছিলাম আজকে মাত্র একদিন। এখন কত আছে দেখবেন? ব্যাগটা কোথায়? দাঁড়ান আমি দেখতেছি। এই যে ব্যাগ পাইছি। এখন ১৫,০০,০০০ থেকে আছে হচ্ছে সবগুলো নিতেছি। ১৫,০০,০০০ থেকে এই যে পাইছি। ওয়াও! ১,০০,০০০, ওকে, ২,০০,০০০, ৩,০০,০০০, এটা হচ্ছে ৫০,০০০, ৫০,০০০ করে। এই যে ৪,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, এটাও ৫০। আচ্ছা, এই যে ৫,০০,০০০, ৫,০০,০০০, ২,০০০। আচ্ছা, ৳৫,০০,০০০ এখন আমার হাতে অবশিষ্ট আছে। আচ্ছা, তার মানে আমি কত খরচ করছি? ৳১০,০০,০০০ খরচ করে ফেলছি। ওনলি ওয়ান ডে। এইবার আপনি হিসাব করেন। ৳১০,০০,০০০ আমি একদিনে যদি খরচ করি, তাহলে তো আমি ফকির হয়েই যাব, তাই না? চিন্তা করবেন না। ইনশাআল্লাহ এটা জাস্ট রুপি, এটা তেমন একটা না। এটা বাংলাদেশী টাকায় হয়তো আপনার ৳৬,০০০-৭,০০০। তো এটা তো যাবেই। এক দেশে যখন আপনি আসবেন, ১ম দিনই তো ঘোরাঘুরি, খাবার-দাবার। তারপরে হয়তো আস্তে অনেকটাই নরমাল হয়ে আসবে ইনশাআল্লাহ।
তো এই হচ্ছে অবস্থা ইন্দোনেশিয়ার। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো আপনাদেরকে। আমিও আপনাদের মতোই ছিলাম। যারা অনেকেই অনেক ট্রাভেল ভিডিও দেখেন, শুনেন, ইনফরমেশন গুলা কালেক্ট করেন। অবশ্যই আমিও কালেক্ট করছি আপনাদের মতো কারো না কারো ভিডিও দেখেই। কিন্তু লাইকও দেন না, কমেন্টও করেন না, শেয়ার তো করেনই না, ইভেন চ্যানেলটা সাবস্ক্রাইব পর্যন্ত করেন না। প্লিজ, আমরা যারা ঘুরতেছি, আমাদের পকেটে টাকা খরচ করে ঘুরতেছি। আমাদের উচিত আমাদের উচিত, সবার উচিত যারা ঘোরাঘুরি করে, ইনফরমেশন কালেক্ট করে, ইনফরমেশন শেয়ার করে আপনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে, তাদেরকে হেল্প করা, সাপোর্ট করা। ওইটা কিভাবে? ওইটা হতে পারে একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে, শেয়ার করে, অথবা ওনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে। ইনশাআল্লাহ আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যাদের ভিডিও দেখব, যাদের কাছ থেকে আমি ইনফরমেশন কালেক্ট করব, তাদেরকে অবশ্যই আমি ফলো করে রাখবো, অবশ্যই লাইক দিব, অবশ্যই কমেন্ট করব। দিস ইজ মাই প্রমিস। এবং ভালো ভিডিও, ভালো চ্যানেল এইগুলার সাথেই সবসময় থাকবো। আর যারা নতুন তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করবো এইভাবে। আর আমিও নতুন, আমি ভিডিও করতেছি। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, ইনশাআল্লাহ আমি আমার পকেটের টাকা খরচ করে করি। আমি একটা চিন্তা ভাবনা করতেছি, আমার যেদিন ৫,০০০ ফলোয়ার অথবা ৫,০০০ সাবস্ক্রিপশন পুরা হবে, এই ৫,০০০ থেকে যারা সবচেয়ে বেশি, আজকে বলে দিতেছি কথাটা, আমি চিন্তা করছিলাম আর কিছুদিন পরে বলবো। সবচেয়ে বেশি শেয়ার, সবচেয়ে বেশি লাইক এবং সবচেয়ে বেশি কমেন্ট করবে এবং আমার প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এই ৫,০০০ থেকে যারা করবে, শুধু তাদেরকে সিলেক্ট করে আমি একটা লটারির মাধ্যমে এবং অনলাইন লাইভে লটারির মাধ্যমে একটা বিজয়ী ঘোষণা করব একজনকে, জাস্ট একজনকে। ৫,০০০ এর মধ্যে হতে পারে, এটা ২,০০০ এর মধ্যে হতে পারে। যারা করবে আরকি। লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন এবং শেয়ার। তাদের মধ্য থেকে যেকোনো একজনকে আমি আমার সঙ্গে যেকোনো একটা দেশ ইনশাআল্লাহ ফ্রি ট্যুর করাবো। ফ্রি, টোটালি ফ্রি। জাস্ট উনার পাসপোর্টটা থাকলেই হবে। এইটা কোন দেশে যাব, ওইটা উনার উনার ডকুমেন্টের উপরে নির্ভর করে। আমি ইচ্ছা করলে আপনাকে নিয়ে আমি মালয়েশিয়া যেতে পারবো না। যদি আপনার ডকুমেন্টস স্ট্রং না থাকে। এটা অবশ্যই আপনারা জানেন। যারা ট্রাভেল ভিডিও দেখেন, যারা ঘোরাঘুরি করেন তারা অবশ্যই জানেন। অবশ্যই আমি আপনাকে নিয়ে প্রথম অবস্থায় দুবাই যেতে পারবো না। যদি আপনার পিছনে ভালো ব্যাকগ্রাউন্ড না থাকে। যদি আপনার স্ট্রং ডকুমেন্ট অথবা স্ট্রং রিজন না থাকে। এয়ারপোর্টে ঝামেলা করবে। তো এই হচ্ছে অবস্থা। ইনশাআল্লাহ এটা আমার প্রমিস। ৫,০০০ ফলোয়ার হলে আমি এই ফলোয়ারদের মধ্য থেকে এই লাইক, কমেন্ট সবচেয়ে বেশি যারা করবে তাদেরকে বাছাই করে লটারির মাধ্যমে একজনকে আমার সফর সঙ্গী বানাবো এবং সম্পূর্ণ আমার খরচে। দিস ইজ মাই প্রমিস। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন। আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।